বউ যদি হয় অদিতি আন্টির মেয়ে দীপিকা তাসনিম, তখন এসব পন্থা অনুসরণ করা খারাপ কিছু নয়। তিতির চোখ মুখে রাগের ভাব স্পষ্টই ফুটে উঠল মুহূর্তেই। নাকের অগ্রভাগ ইতিমধ্যে লালচে আকার ধারণ করেছে। দিতির এভাবে হার মানতে ভালো লাগছে না। তার উচিত সাক্ষ্যকে নাকে দড়ি দিয়ে ঘোরানো, অথচ সে পারছে না। এই আফসোসই তার মন চাচ্ছে মরে যেতে। সাক্ষ্য তাকালো তিতির থমথমে মুখোশটার দিকে, তাকিয়েই আরো দ্বিগুণ হাসি হাসলো যেন। মেয়েটাকে রাখলে আরো বেশি মিষ্টি মনে হয় যেন ছোট্ট কোনো বাচ্চা বায়না ধরেছে কোনো কিছুর জন্য। গাল নাক লাল হয়ে উঠে রাগের তোপে। সাক্ষ্য মৃদু হাসে ঠোঁট কামড়ে বলল, প্লিজ এভাবে রেগে হাইপার হবেন না। একটা মাত্রই বউ আমার। সাক্ষ্যর হাসিটা বোধহয় স্বাভাবিকই, কিন্তু দিতির সহ্য হলো না হাসিটা। তার বিনিময়ে এমনভাবে চাইল যেন সত্যি সত্যি সাক্ষ্যকে ও এই মুহূর্তে মেরে দিবে। ফোঁস করে শ্বাস ফেলে রুক্ষ স্বরে বলে উঠল, আপনার মনে হচ্ছে না আপনি ইদারিং অতিরিক্ত ঢং দেখাচ্ছেন স্যার? সাক্ষ্য বুড়ো বাঁকায় ঘাড় ফিরিয়ে সে বলে, একদম নয়। বউকে নিয়ে আহ্লাদ করা ঢং কেন হতে যাবে? এটাকে ঢং বলে না অবশ্যই। ওহো, সত্যি ঢং বলে না। যে মানুষ ক্লাসরুমে বউ তাকিয়ে এসে বলে বউকে ক্লাসরুম থেকেই বের করে দিয়েছে, সে মানুষ কিনা দিতিকে শেখাতে এসেছে বউ নিয়ে আহ্লাদ করা। দিতি তীর্যক চাহনি ফেলল সাক্ষ্যর দিকে, রুক্ষ স্বরে জানালো, আমাকে জোকার মনে হয়? এই দেখলাম কাছে ঘেঁষে একদম ঢং দেখিয়ে প্রেম দেখাচ্ছেন, আবার এই দেখলাম খুব নাক উঁচু মানুষ হয়ে ঘুরঘুর করছেন চোখের সামনে দিয়েই। পাগল আমি? বুঝি না এসব। সাক্ষ্য চাইল। এবারেও হাসি এলো, খুব পরিমাণে হাসি পাচ্ছে তার, অথচ হাসল না। বলল, পাগলরা তো আর তারা নিজেরা যে পাগল এটা বুঝতে পারে না। আপনি কি করে বুঝলেন? দিতি এই পর্যায়ে কপাল কুঁচকে নিয়েই চাইলেন, কি বুঝালো পাগল সে? বলল, কি বুঝাতে চাইছেন? পাগল আমি? সাক্ষ্য এবারে হাসি চেপে গম্ভীর মুখ করে জানালো, একদম নয়। কে বলল? দিতি রাগে চোখ মুখ লাল করে উত্তর করলো, আপনাকে দেখে গা জ্বলছে আমার, বুঝলেন? একদম হাসবেন না এভাবে দাঁত কেলিয়ে। এত রাগ নিয়ে কি হবে বলুন? তার চেয়ে ফ্রেশ হয়ে আসুন, শান্ত হয়ে বসি এক রুমে, কথা বলি, দেখি আদৌ খুনাখুনি হয় কি না। দিতি বাঁকা চোখে তাকায়, পা বাড়াতেই জানালো, প্ল্যান কি আপনার? মিথ্যে ট্যাপে ফেলে এখানে আনার কারণ? উদ্দেশ্য তো ভালো মনে হচ্ছে না তো কেমন মনে হচ্ছে? অবশ্যই খারাপ মনে হচ্ছে। শুনুন, খুনাখুনি হয়ে যাবে কিন্তু। দিতি অনেকটা আঙুল উঁচিয়ে কথাটা বলছিল। সাক্ষ্য তাকিয়ে ভুরু কুঁচকালো। কি ভাবছে? দিতিকে কোনোভাবে এই সেই বুঝিয়ে আসলেই খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে। সাক্ষ্য গলা ঝাড়লো, আর একটু মজা করে ঝুঁকলো সে। একদম দিতির কানের কাছে মুখ নিয়ে গম্ভীর স্বরে জানালো, তেমন খারাপ নয় অবশ্য উদ্দেশ্য। এই তো মিসেস সাক্ষ্য এশানকে কাছে পাওয়া। দিতি বোধহয় আচমকাই এমন ঝুঁকে যাওয়াতে আর এতটা কাছে বিড়বিড় করে বলাতে ঘাবড়ালো কিছুটা। নিঃশ্বাসের অস্বস্তি টের পাওয়ার মাত্রই দু পা পিছিয়ে গেল, দ্রুত জবাব দিল, কেমন কাছে? সাক্ষ্যর আসলে হাসি এলো প্রশ্নটা শুনে। বুড়ো নাচিয়ে প্রশ্ন করলো,
কেমন কাছে চান? আপনি যতটুকু চান ততটুকু এগাবো। সাক্ষর মুখের চাপা হাসি ভাবটা দিদির একটুও সহ্য হলো না। চোখে দপদপ রাগ নিয়ে চাইতে সাক্ষ্য ফের ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, ভয় পাচ্ছেন নাকি? অত দূরে একা বাসা নির্ঘাত সাক্ষ্য ঠোঁট এলিয়ে হাসলো। এবারে দিতির কপালে পড়া চুলগুলো তর্জনী আঙুলের ছোঁয়ায় কানের পিছনে গুজে দিতে দিতেই বলল, নির্ঘাত আপনার সাথে বড়সড় কোনো ফয়সালা হয়ে যাবে। তবে ভয় নেই, সাক্ষ্য এহসান অতটাও ডেসপারেট নয় যে মিথ্যে অজুহাত দেখিয়ে এত দূর নিয়ে আসবে আপনাকে। একটা সাধারণ বাসা, তিনটে রুম এবং একটা চিকেন। দিতি ঘুরে ঘুরে দেখলো, দেখে এটুকু বুঝলো যে এই বাসায় কেউ থাকে, অথচ কে থাকে তা আন্দাজ করতে পারলো না। আর সাক্ষ্য, ও যে এত দূরে এসে কেন বাসায় থাকবে না এটুকু তো শিওর। সাক্ষ্য অবশ্য বাসার চাবিটা নিচের দারোয়ান থেকে নিয়েছিল, দেখে মনে হচ্ছিল তারা পরিচিত। দিতি ছোট শ্বাস ফেলে চারপাশ ঘুরে জানলা দিয়ে দেখলো বাহিরের দৃশ্য, মোটামুটি গাছগাছালিতে ভরপুর। তারপর অল্প অল্প পা ফেলে এলো সাক্ষ্যর কাছে এলো। সাক্ষ্য তখন নিজের ব্যাগ থেকে জামা বের করছিল গোসলে যাবে বলে। দিতিকে হাসতে দেখে ঠোঁট বাঁকা করে হাসলো, বলল, যাক, রুম চিনতে পেরে গেছেন নিজে। তো কি এত দেখছিলেন ঘুরে ফিরে? দিতি ভুরু কুঁচকালো। কথা বলার ভঙ্গি এবং হাসিটা দেখে সাক্ষ্য এহসানকে সহ্য হচ্ছে না এমন একটা ভাব নিয়ে বলল, দেখছিলাম সাক্ষ্য এহসান কতটা মৃত্যুক, একটা শান্ত মস্তিষ্কের দ্রুত মানুষ। সাক্ষ্য হাসে এবারে, গলায় তোয়ালে জড়িয়ে বলল, ভেরি গুড। আর কি জানেন আমার সম্পর্কে শুনি? দিতি এবারে উত্তর করলো না, বিনিময়ে তির্যক চাহনি ফেলে জানতে চাইল, কার বাসা এটা? দিতির কৌতূহল দেখে সাক্ষ্য মজাই পেল যেন, বলল, যার বাসাই হোক, আপনার একসাথে রুমে থাকা নিয়ে ভয়টা দূর হলেই তো হলো। উত্তর না পেয়ে দিতি আবার তেরা কণ্ঠে বলল, কার বাসা সত্যি করে বলুন। আমার বাসা এত দূরে নিব কেন আমি? পাশাপাশি কোথাও নিব যাতে গাড়ি নিয়ে ড্রাইভ করে আসতেই এত সময় না লাগে। দিতি শুনল, একপাশে বসে পা দুলিয়ে বলল, তিনটে রুম আছে, যে কোনো একটায় আমি থেকে যেতে পারবো। আপনার সাথে আরেক রুমে থাকার ঝামেলাও নেই, খুনাখুনি হওয়ার ভয়ও নেই। জি না ম্যাম, তিনটে রুমের দুটোতেই অন্যরা থাকবে, একটা শুধু আপনার আর আমার জন্য বরাদ্দকৃত। দিতি ফের প্রশ্ন ছুড়ল, কারা থাকবে? বাসায় তো মানুষের হাড্ডিও দেখতে পেলাম না। আছে, দেখতে পাবেন। দিতি তাকালো কেবল সরু চাহনিতে। সাক্ষ্য তখন চাপা হেসে তোয়ালে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়েছে। অতএব বেশ খানিকটা সময় সে ওয়াশরুমের ভেতরেই ব্যয় করলো। অপরদিকে দিতি যখন এদিক ওদিক ঘুরঘুর করছিল, ঠিক তখনই কলিং বেলের আওয়াজ হলো। বুড়ো কুঁচকে গিয়ে দরজা খুলতে সর্বপ্রথম একটা যুবককে চোখে পড়ল। দিতি এর আগে কখনো দেখেনি, এই প্রথমই দেখছে অবশ্য এই যুবককে। রীতি যখন বুড়কুচকে তাকিয়ে ভাবতে নিল, ঠিক তখনই যুবকটি হেসে উঠে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? কে আপনি? কে আপনি? যার বাসা তাকেই বলছে কে আপনি? ছেলেটা হতাশ। অন্যদিকে দিতি উত্তর না পেয়ে মুখের উপরই দরজাটা লাগালো। কে বলতে পারে কোন চোর ডাকাত কিনা? দরজা লাগিয়ে হেলে দুলে আসতেই দেখলো সাক্ষর ফোন বাজছে। এত জোরে বাজছে যেন সে নিজের প্রাণ নিজে দিয়ে দিতে পারলেই বাঁচে। দিতি ফাঁস শ্বাসে একবার ওয়াশরুমের দিকে চাইল, দরজা আটকানো তখনও। আবারও কল আসতে এবার নিজেই রিসিভ করলো। ওপাশ থেকে মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলা হলো, এই সাক্ষ্য হারামি,
তোর জন্য বাসর সাজানোর প্ল্যান করতেছি। আমরা রাত জেগে, আর তুই আমার বাসায় আমারেই ঢুকতে দিলি না। তোদের আমার শ্বশুরবাড়ি নিয়েই যাব না। দিতি মুহূর্তে চোখ মুখ কুঁচকাল, কি বলবে বুঝলো না। তবে ফের আবারও কানে এলো, আমি আর নিশাত ফুল নিয়ে দাঁড়িয়ে আছি। দরজা খোল বেয়াদব, কখন সাজাবো নয়তো। দিতি ওভাবেই ফোনটা রেখে একপাশে বসলো। বাসর সাজাবে কেন? সাক্ষ্য বলেছে, তার মানে আসলেই উদ্দেশ্য খারাপ। স্বামী হয় সেই হিসেবে অধিকার আছে, দিতি নিজেও জানে। কিন্তু সাক্ষ্য যতদিন তার কাছে ধরা না দিচ্ছে, সেও ধরা দিবে না, কখনোই না। এসব বাসর ফাসর তো আরও না। দিতি ছোট শ্বাস ফেলে বেলকনিতে গিয়ে বসলো। নিজের মোবাইল গ্রুপে কলে তখন খেয়া, মিহু, ঈশান আর কেয়ান। কোনো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা হচ্ছিল বোধহয়। ঠিক এর মাঝে দিতি জানালা দিয়ে সাক্ষ্যকে ওয়াশরুম ছেড়ে বের হতে দেখলো। আর তখনই গলা উঁচিয়ে উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, ইস ঈশান, তুমি যদি থাকতে এখানে তাহলে বেশ প্রকৃতিময় ছবি তুলতে পারতে। এখানে চারপাশে এত গাছগাছালি, পরিবেশটা কি সুন্দর। আমারও কয়েকটা ছবি তুলে দিতে পারতে। সত্যি তোমায় মিস করছি এই মুহূর্তে ঈশান। সাক্ষ্য বোধহয় শুনল, মুহূর্তের মধ্যে কান খাড়া হলো। বুড়ো বাঁকিয়ে কথা যে দিক থেকে আসছে ওদিকে তাকিয়ে দেখলো খিলখিলিয়ে হাসছে দিতি। এতটা হাসছে যেন এ থেকে খুশি জীবনও হয়নি। সাক্ষ্যর আসলেই এই হাসিটা ভালো লাগলো। চাপা শিশির রাগ শরীর বয়ে গেল মুহূর্তেই। দিতি পুনরায় আবারও বলল, তুমি সত্যি অনেক সুন্দর ছবি তুলতে পারো ঈশান। অনেক সুন্দর ফটোগ্রাফি পারো, আমাকেও শিখিয়ে দিও। সাক্ষ্য তখন একদম দিতির পিছনে দাঁড়ানো। দিতির কানে চেপে রাখা ফোনটার দিকে চেয়ে গলা ঝাড়লো প্রথমে। দিতি চাইল সাক্ষ্যকে দেখে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো কি, অথচ সাক্ষ্য উত্তর করলো না। ওপাশ থেকে উত্তর শোনা গেল, ধুর, তুমি সুন্দর বলেই তোমার ছবিগুলো অত সুন্দর আসে দিতি। আমি মোটেও অত ভালো পারি না ফটোগ্রাফি। সাক্ষ্য ভ্রু কুঁচকায়, বাহ বাহ, সুন্দর হলে সুন্দর, কিন্তু ঈশান কেন বলবে তা? সাক্ষ্য চাপা গলায় বলল, আপনার ফোনটা একটু নিচ্ছি, দরকার আছে আমার। ওপাশে সাক্ষ্যর গলাটা শোনা গেল কিনা তা নিয়ে মাথা ব্যথা হলো না সাক্ষ্যর। তবে দিতিকে এইটুকু বলে অপেক্ষাও করলো না। হাত বাড়িয়ে ছটপট করেই ফোনটা নিল। দিতি বিরক্ত হলো যেন, কথা বলছে দেখছে না, এখন কি দরকার। তাছাড়া দিতি এগিয়ে না দিতেই এভাবে কেড়ে নিল কেন? সাক্ষ্য তখন কল কাটলো আরাম করেই, কপাল তখনও কুঁচকানো। সদ্য গোসল সেরে আসা মানুষটার চোখ মুখ তখন পানিতে ভেজা, চুলগুলো বোধহয় মোছা হয়নি, টপা টপা পানির ফোঁটা পড়ছে। সাক্ষ্য তখন ফোনটা আগোছলেই পকেটে নিল। দিতি বলল, এভাবে মোবাইল কেড়ে নেওয়াটা কোন ধরনের অসভ্যতাম? ফোন দিন, ছবি তুলবো আমি। সাক্ষ্যর গম্ভীর স্বর, বলেই নিয়েছি, কাজেই অসভ্যতম নয়। আমি কি দিব বলেছি? আমার ফোন আমায় দিন। যা দেখছি আপনার ফোনটা আমার জন্য বিপজ্জনক। বিপজ্জনক জিনিসপত্র সাথে না রাখাই ভালো। দিতি নাক ফুলালো, রাগে ফোঁস করে শ্বাসও তুলল। অদূরে একটা গাছের ডালে দুটো কবুতর বসা, তখন সাদা পায়রা একটা অন্যটার ঘাড়ের দিকে ঠোঁট দিয়ে বুলিয়ে দিচ্ছে। এই আদুরে দৃশ্যটা দিতি কথা বলা শেষ হলেই ফোনে তুলে নিত, অথচ
তার ফোন নিয়ে নিয়েছে সাঁকো। দিতি শোনালো, ফোন দিন, আমি বিপজ্জনক জিনিস রাখতে পছন্দ করি, বিশেষ করে আপনার জন্য যা বিপজ্জনক। দিনে কবুতরের ছবি তুলবো। সাঁকো নিজেও তখন তাকালো। আতেপ তাকিয়ে ঠোঁটেলিয়ে হাসলো। আরো এক কদম পা এগিয়ে একদম দিতির পেছনে দাঁড়িয়ে ঝুঁকলো। দিতির কানের দিকে মুখ নিতেই ভেজা চুলগুলো গিয়ে ঠেকলো দিতির ঘাড়ে। চুলের পানিগুলো মুহূর্তে শুয়ে গেল শীতল এক স্পর্শে। দিতি কিছুটা অপ্রস্তুত হতে সাঁকো বিড়বিড় করে বলল, মিসেস তিতিকা তাসনিম, অন্যের প্রেম দেখতে হয় না এমন নির্লজ্জের মতো। পারলে নিজে প্রেম করুন কিংবা অন্যকে সুযোগ দিন। কণ্ঠটা হাসি নিয়ে বললেও দিতি মুহূর্তে ছিটকে সরল দুয়েক পা। কণ্ঠটা কেমন শোনালো নাকি তার নিজেরই এমনি শিরশিরে এক অনুভূতি হলো। দিতি নিজের এহেন অবস্থা মোটেও ধরা পড়তে দিল না। জানালো, নির্লজ্জের মতো দেখবো নাকি সলজ্জের মতো দেখবো তা আমার ব্যাপার, আগে আমার ফোন দিন, আমি ছবি তুলবো ওদের। সাঁকো এ পর্যায়ে অনবরত বাজতে থাকা কলিং বেলটা খেয়াল করলো। নির্ঘাতে নিষেধ এসে গেছে এইটুকু ভেবেই পা বাড়াতে নিজের ফোনটাই এগিয়ে দিল দিতির দিকে। জানালো, আমার ফোনের ক্যামেরা ভালো, অন্যের প্রেম টেম ভালো ক্যাপচার করতে পারবে, বরং এটাতেই তুলুন। আমিও না হয় গ্যালারিতে এসব দেখে মাঝে মধ্যে প্রেম টেম শিখব। কি চালাক! তবুও দিতির ফোনটা দিল না, ইচ্ছে করেই দিল না। দিদি অবশ্য সাঁকোর ফোনটা এমনিতে হার মেনে গিয়েই নিল না। মনে মনে উদ্দেশ্য হলো, এই লোকের ফোনে কি আছে দেখা যাবে, ফোনের 12টা বাজিয়ে তবেই না হয় দিবে। এটুকু ভেবেই বলল, লক করা তো। সাঁকো যেতে যেতে একটা শঙ্কা বলে গেল। দিতি ভ্রুকুঁচকে শুধালো, আবার বলুন। সাঁকো এবার গলা উঁচিয়ে আবারও সংখ্যাটা বলল। দিতি দ্রুত আঙুল চালিয়ে লিখলো ও তারপর হুট করে খেয়াল করলো সংখ্যাগুলো কেমন বার্থডের টাইপের যেন। দিতি ভ্রুকুঁচকে তাকিয়ে ভাবলো। অতএব অল্প একটু ভেবে বুঝতে পারলো আসলে বার্থডে। প্রথমটা সাঁকোর আম্মুর, শেষটা কথার, আর মাঝখানটার কি দিতির। দিতি ভ্রুকুঁচকে তাকিয়ে রইল। সত্যি সাঁকো এসান তার বার্থডে খেয়াল রেখেছে? দিতির তো বিশ্বাস হয় না। মনটা এবার আসলে উঠে পড়ে লাগলো এটা জানতে যে ওই একই দিনে আর কার বার্থডে আছে, নাকি দিতিরই। না না, সাঁকো আবার তাকে এত গুরুত্ব কবে থেকে দিচ্ছে? দিতি তুলল ছবি, মনের ভেতর কৌতূহল নিয়েই তুলছিল। ঠিক ওই সময় বাহিরে থেকে শোনা গেল, তোর বউ আমাকে ঢুকতে দেয়নি সাঁকো, মুখের উপর দরজা লাগিয়ে চলে গেছে, কি দুঃখটা পেয়েছি আমি। তখন ফের আবার সাঁকোর গলাটাও শোনা গেল, বেশ হয়েছে, পরিচয় না দিলে অপরিচিত মানুষকে ঢুকতে দিবে কেন আমার বউ? দোষ আমার বউয়ের না তোদের? এই না বউ হাতছাড়া হয়ে যাচ্ছে বলে কেঁদে কেঁদে চোখ ভাসাচ্ছিলি, এখন বউয়ের পক্ষ টানছিস? ছি ছি, বউ পাগল সাঁকো এসান, তোর মতো না। আকাদের আগেই বউয়ের পিছু পিছু ঘুরঘুর করছি না সবার সামনেই, চক্ষু লজ্জা আছে আমার? বাবা, যে লজ্জা! দিতি শুনছিল শুধু দু বন্ধুর কথোপকথন। অতএব ছবি তুলতে তুলতে গ্যালারিতে গিয়ে সেসব ছবি ভালোভাবে দেখতে দেখতে হুট করে চোখে পড়ল তার ছবিও। ছবিগুলো দিতিরই, ভার্সিটির ক্যাম্পাসে প্রেজেকশনের দিনেই শাড়ি পরা অবস্থায়। দিতি ভ্রুকুচকায়, কখন তুলেছে তারই তো ছবি। দিতি কৌতূহল নিয়ে ছবিগুলো আরেকটু নিতে সাঁকো এবার পিছন থেকে এই ফোনটাও কেড়ে নিল। ধমক দিয়ে বলল, কি আশ্চর্য, গ্যালারি ঘাঁটছেন কেন? ছবি তুলছেন, ছবি তুলেই তো দিয়ে দিবেন।
এসব কি ধরনের অসভ্যতামো? এটুকু বলেই সাক্ষ্য ফোনটা নিয়ে দ্রুত পা বাড়ালো। যেতে যেতে নিজেই বিড়বিড় করে বলে গেল, কোনো ফোনই তো এই মেয়ের হাতে দিয়ে শান্তি নেই। উফ।